আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব জীবন ও পাঠ অধ্যায়ে সৃজনশীল। দেখো, আমরা বোর্ডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সৃজনশীল ক এর জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো। এখানে আমাদের কর জন্য ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমাদের ভৌত জীববিজ্ঞান কাকে বলে বা ফলিত জীববিজ্ঞান কাকে বলে। শুধু এগুলোই না, আমাদের ভৌত জীববিজ্ঞানের যে এগারোটি টপিক ছিল এখান থেকেও প্রশ্ন আসতে পারে, অথবা ফলিত জীববিজ্ঞানে যে 17টি বিষয় ছিল এখান থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। যেরকম ধরো যে জীবাশ্ম বিজ্ঞান কাকে বলে অথবা পরজীবী কাকে বলে, এই সম্পর্কে আমাদের প্রশ্ন আসতে পারে। এছাড়াও আমাদের শুধু বাংলা না, ইংলিশেও আসতে পারে। যেরকম ধরো যে প্যারাসাইটোলজি কাকে বলা হয় বা মেরিন সায়েন্স কাকে বলা হয়, এগুলো আমাদের ইংলিশেও বলতে পারে। এরপর চলে আসো জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস কাকে বলে, এটা প্রায়শই আমাদের যে কোনো বোর্ডের প্রশ্নে চলে আসতে পারে। এরপর দেখো এখানে আমাদের জীবজগৎ। জীবজগৎ যে 5টি আমাদের জীবজগৎ ছিল, এই 5টি জীবজগতের কিছু ইম্পর্টেন্ট টপিক ছিল যে সেখান থেকে কাকে বলে বা ক মার্কে মানে 1 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে। যেমন ধরো যে আর্কিগোনিয়াম কাকে বলে অথবা হেটারোট্রফিক কাকে বলে বা কনজুগেশন কাকে বলে। দেখো, আর্কিগোনিয়াম কাকে বলে, স্ত্রী প্রজনন অঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। এরপর চলে আসো আমাদের হেটারোট্রফিক। হেটারোট্রফিক কারা, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদেরকে হেটারোট্রফিক বলা হয়। এখান থেকে দেখো আরেকটা আমাদের কতে প্রশ্ন আসতে পারে যে অটোট্রফিক কাকে বলা হয়। তাহলে অটোট্রফিক কাদেরকে বলা হয়, যারা নিজের খাদ্য নিজেই তৈরি করে তাদেরকে অটোট্রফিক বলা হয়। এরপর চলে আসো কনজুগেশন। কনজুগেশন এটা একটা প্রজনন মাধ্যম। দেখো, এর পরবর্তীতে চলে আসো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। যেরকম আমরা পড়েছিলাম মানুষের শ্রেণীবিন্যাস, মানুষ কোন রাজ্যের মধ্যে, মানুষ কোন পর্বের মধ্যে বা কোন শ্রেণীর মধ্যে পড়ে, এগুলো থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। যেরকম ধরো 1 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে যে মানুষ কোন রাজ্যের অথবা মানুষ কোন পর্বের, অথবা আসতে পারে যে মানুষ কোন শ্রেণী বা কোন বর্গের। এরপর চলে আসো আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ক মার্কের জন্য, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলা হয়। তার সঙ্গে সঙ্গে আরো 2টি প্রশ্ন এখানে রয়েছে, আইসিবিএন এবং আইসিজেডএন এর পূর্ণরূপ কি। আইসিবিএন এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এবং আইসিজেডএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। সর্বশেষ ক মার্কের জন্য আমাদের প্রশ্ন আসতে পারে যে জীবের বৈজ্ঞানিক নাম কি। যেকোনো একটি জীবের বৈজ্ঞানিক নামকরণ জানতে চাই। যেরকম ধরো মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো সাপিয়েন্স, অথবা মৌমাছির বৈজ্ঞানিক নাম কি, অ্যাপিস ইন্ডিকা। কিন্তু লেখার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের দ্বিপদ নামকরণে কিছু নিয়ম ছিল, এই নিয়মগুলো মেনেই কিন্তু আমাদের লিখতে হবে। কেন একদম খেয়াল করে এটা, কেন খুব ভালো করে লিখতে হবে, কারণ এটা ক মার্কের জন্য, আর এখানে একটু ভুল গেলে আর তোমরা মার্ক পাবে না। অর্থাৎ এটা খুব সেন্সিটিভ ভাবে তোমাদেরকে একটু লিখতে হবে। যেরকম দেখো আমাদের বৈজ্ঞানিক নাম মৌমাছি, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি, অ্যাপিস ইন্ডিকা। শুধু আমাদের কিন্তু এভাবে লিখে রেখে দিলে হবে না, আমাদের 2টা নামের মানে 2টা পদের নিচে 2টা আন্ডারলাইন দিতে হবে। এরপর আরেকটা নিয়ম কি ছিল, যে আমাদের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, বাকিগুলা সব ছোট হাতের হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৃজনশীল কর জন্য গুরুত্বপূর্ণ সব টপিকগুলো এখানে দেওয়া আছে। তোমরা যদি এই কয়েকটা টপিক ক্লিয়ার করো তাহলে ক নাম্বার নিয়ে তোমাদেরকে আর টেনশন করতে হবে না। এরপর আমরা দেখতে পাই সৃজনশীল গ এবং ঘর জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো, যেগুলো আমাদের প্রতি বছর বোর্ড প্রশ্ন বা বিভিন্ন স্কুল কলেজগুলোতে হয়ে থাকে। দেখো, এখানে আমাদের জীবজগৎ, যে 5টি জীবজগৎ ছিল, এই 5টি জীবজগতের এই 5টি রাজ্য কিন্তু আমাদের সৃজনশীল গ এবং ঘর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো এসে থাকে। দেখো আমাদের প্রশ্নগুলো কিরকম হতে পারে, যেরকম জীবজগৎ, জীবজগতের যে কোনো একটি রাজ্যের কোনো একটা বৈশিষ্ট্য বা একটা চিত্র দিয়ে বললো যে এটি কোন রাজ্যের এবং এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তখন তোমাকে ওই বৈশিষ্ট্য বা চিত্র দেখে বুঝতে হবে যে এটি কোন রাজ্যে। সেই হিসেবে আমাদেরকে সেই রাজ্যের নাম উল্লেখ করতে হবে এবং বৈশিষ্ট্যগুলা লিখতে হবে। দেখো এখানে একটা কথা, যে গ এবং ঘ, গতে আমাদের 3 মার্ক আর ঘতে 4 মার্ক।
তাহলে একই রকম প্রশ্ন যদি আমরা গতেও লিখি ঘতেও লিখি তাহলে মানে কয়টা পয়েন্ট আকারে লিখবো বা কয়টা বৈশিষ্ট্য লিখবো। এখানে আমরা গড় জন্য যখন লিখবো তখন অবশ্যই 5 থেকে 6টি আমাদেরকে পয়েন্ট দিতে হবে, এবং ঘর জন্য যদি হয় তাহলে 7 থেকে 8টি বা আরো যদি দেওয়া যায়, অর্থাৎ আরো যদি বৈশিষ্ট্য থাকে তাহলে তুমি দিতে পারো, কারণ ওইটা 4 মার্কের জন্য প্রশ্ন। এরপর চলে আসো আমাদের যে কোনো 2টি বা 3টি রাজ্যের মধ্যে পার্থক্য দিতে পারে। দেখো এখানে আমাদের যেহেতু 5টি রাজ্য, এই 5টি রাজ্যে যে কোনো 2-3টির চিত্র বা বৈশিষ্ট্য দিয়ে দিল, দিয়ে বললো যে এদের মধ্যে পার্থক্যগুলো ব্যাখ্যা করো, তখন আমাদেরকে পার্থক্যগুলো লিখতে হবে। এরপর চলে আসো আমাদের 3 নম্বর একটা প্রশ্ন আসতে মানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্যের প্রাণীরা বা কোন রাজ্যের জীবেরা বেশি উন্নত। দেখো উন্নতর কথাটা যখন আসতেছে তখন তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে আদিকুশি এবং প্রকৃত কুশির কথা চলে আসতেছে। তাহলে আদিকুশি কি ছিল? আদিকুশি হচ্ছে নিম্ন, আর ধীরে ধীরে যখন আমাদের প্রকৃত কুশি হয় এরা ধীরে ধীরে উন্নত জীব বা উন্নত প্রাণীতে আর কি চলে যায়। যেরকম ধরো আমাদের যে 5টি রাজ্য সাজানো হয়েছে, এই 5টি রাজ্য কিন্তু জীবের উন্নতির মানে উন্নত জীবের ক্রম অনুসারে সাজানো। যেরকম আমাদের মনেরার পর প্রোটিস্টার পর ফানজাইয়ের পর প্লান্টি এবং তারপর সবশেষে রয়েছে আমাদের অ্যানিমেলিয়া। এগুলো কিন্তু উন্নত ধাপ অনুসারে সাজানো রয়েছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কোনটার থেকে কোনটা বেশি উন্নত হবে। যেরকম তোমাদেরকে যদি বলা হয় মনেরা আর প্রোটিস্টার মধ্যে উন্নত কোনটা, তাহলে অবশ্যই প্রোটিস্টা, এবং প্রোটিস্টা আর প্লান্টির মধ্যে যদি উন্নত বলা হয় তাহলে অবশ্যই আমাদের প্লান্টি হচ্ছে উন্নত রাজ্যের মধ্যে পড়ে। এরপর চলে আসি আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ রয়েছিল, যেরকম তোমাদের নবম দশম শ্রেণীতে রয়েছে আমাদের মানুষের শ্রেণীবিন্যাস, যেরকম মানুষ কোন রাজ্যের মধ্যে পড়ে, কোন পর্বের মধ্যে পড়ে বা কোন বর্গের মধ্যে পড়ে। এরপর দেখো যে আমাদের মানুষ কোন পর্বের ছিল, মানুষ করডাটা পর্বের ছিল। কেন করডাটা পর্ব? কারণ এদের মেরুদণ্ড রয়েছে, যার জন্য এরা করডাটা পর্বে আর কি পড়ে। দেখো এখানে তাহলে শুধু শ্রেণীবিন্যাসের ধাপে আমাদের কোন রাজ্যের মধ্যে পড়ে বা কোন পর্বের মধ্যে পড়ে এগুলোই শুধু বললে হবে না, আমাদের এটা উল্লেখ করতে হবে যে কেন মানুষ অ্যানিমেলিয়া বা কেন মানুষ করডাটা পর্বের মধ্যে পড়ে, অর্থাৎ কারণগুলো আমাদের কিন্তু আলোচনা করতে হবে। এরপরে চলে আসে আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি। এটাও কিছু কিছু বোর্ডে পাওয়া গিয়েছে, যেরকম আমাদের দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো ছিল, বা এখানে বলতে পারে আমাদের বৈজ্ঞানিক নামকরণের নিয়ম বা পদ্ধতিগুলো আলোচনা করো। এই ক্ষেত্রে সে একই নিয়ম, বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় হতে হবে, এবং যখন আমরা মুদ্রিত করব এটা ইটালিক অক্ষরে লিখতে হবে, বা ধরো আমাদের যখন হাতে লিখবো আমরা তখন আলাদা আলাদা করে আন্ডারলাইন করে বোঝাতে হবে যেগুলো বৈজ্ঞানিক নাম। এরপর আরেকটা যেরকম ইম্পর্টেন্ট ছিল যে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের প্রথম যে অক্ষরটা থাকবে সেটা হবে আমাদের বড় হাতের, আর বাকি সবগুলো হবে ছোট হাতের। এই নিয়মগুলো আমাদের ক্রমান্বয়ে সুন্দর করে লিখে দিতে হবে পয়েন্ট আকারে। তাহলে আমাদের গ এবং ঘর জন্য এই কয়টি টপিক যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে গ আর ঘতে তোমাদের সমস্যা হবে না। তবে এখানে আরেকটি কথা, আমাদের এই রাজ্য যে 5টি রাজ্য ছিল এখানে কিছু জীবের চিত্র ছিল বা জীবের বৈশিষ্ট্য সবকিছু মনে রাখতে হবে, নয়তো তোমরা আইডেন্টিফাই করতে পারবে না যে এটি কোন রাজ্যে। যেরকম আমাদের পেনিসিলিয়ামের একটা চিত্র, বা ধরো যে মাশরুমের চিত্র, অথবা দিতে পারে একটা গাছের চিত্র, বা মাছ পাখি মানুষ, এই ধরনের চিত্রগুলো দিতে পারে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে এই চিত্রটি কোন রাজ্যের মধ্যে পড়তেছিল, নয়তো কিন্তু তুমি রাজ্য আইডেন্টিফাই করতে পারবে না। আর রাজ্য আইডেন্টিফাই না করতে পারলে এখানে তোমার বৈশিষ্ট্য জানাও কোনো লাভ নেই। এখন এই রাজ্যগুলো তুমি যদি তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাদের আগের ক্লাসগুলো দেখে নিতে পারো, যেখানে 5টি রাজ্য খুব গোছানো ভাবে ক্লাস দেওয়া আছে। দেখো এর পরবর্তী আমার একটি ক্লাস থাকবে এই অধ্যায়ের, আমাদের যে 5টি রাজ্য ছিল সেই 5টি রাজ্যের সব চিত্র, অর্থাৎ কোন কোন চিত্রগুলো আমাদের সৃজনশীল আসতে পারে, সব কয়টা চিত্র আমি তোমাদের মাঝে তুলে ধরবো, এবং চিত্রগুলো কোন রাজ্যের এবং এদের বৈশিষ্ট্যগুলো কিরকম এগুলো আলোচনা করব। ধন্যবাদ।